আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোন জায়গা থেকে দেখছেন? অলরেডি আপনারা বলে ফেলেছেন অনেকেই। আর ইফতারির পরে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। জাস্ট আমাদের 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস চলবে। আমাদের মাস্টার বইয়ের নাউনের আজকে তৃতীয় ক্লাস এবং 3 নম্বর ক্লাসটি আমরা করব। তো তার আগে কে কোথা থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে একটা লাইক অথবা রিয়াক্ট মেরে দেন, লাভ রিয়াক্ট মেরে দেন, সমস্যা নেই। আর সবাই অবশ্যই ক্লাসটি চাইলে আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে দিতে পারেন বা কাউকে মেনশন করতে পারেন। আপনার কোনো বন্ধু বা ফ্রেন্ড অনেক সময় আপনাকে বলে যে আপনি কোথায় ক্লাস করেন, তো আপনি কোন জায়গায় কোর্স করেন, তো তাদেরকেও চাইলে আজকে মেনশন দিতে পারেন যেন তারাও আজকে আমাদের সঙ্গে জয়েন হতে পারে। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে স্যার 2টা ক্লাস করি নাই কেন? স্যার 2টা ক্লাস তো হয়েছে। আর তো সবাই সবকিছু ঠিক আছে আশা করি। আমরা আমাদের ক্লাসটি তাহলে শুরু করতে চাই। আমাদের আজকে পেজ নাম্বার হচ্ছে মাস্টার বইয়ের 16 নম্বর পেজ। হ্যাঁ, ঠিক আছে। মাস্টার বুক পেজ 16। ওকে, মাস্টার বইয়ের 16 নম্বর পেজ থেকে আমরা আজকে শুরু করব। তো ক্লাস কি গ্রুপে হবে না? পরে ক্লাস তো পাওয়া যাচ্ছে না কেন? ক্লাস গ্রুপে আছে এবং গ্রুপেই হবে। আজকে ওপেন রেখেছি 3 নম্বর ক্লাস, সমস্যা নেই, আপনারা আমাদের সঙ্গে জয়েন করেন। হ্যাঁ, পেজ নাম্বার 16, সেখান থেকে আমরা ক্লাসটি শুরু করব। তো আজকে আমাদের টপিকটা মূলত কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, আমি আবার বলছি, এটা মাস্টার বইয়ের পেজ নাম্বার 16। এবং সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন যেন অন্যরা জয়েন হতে পারে। শেয়ার দিয়ে অবশ্যই একটু ডান লিখবেন। শেয়ার দিয়ে অবশ্যই একটু ডান লিখবেন যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা ক্লাসটি শেয়ার দিয়েছেন। আবার বলছি, ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখবেন। ওকে। আর সবচেয়ে ভালো হয় যেমন কামরুন নাহার সে একজনকে মেনশন করেছে, তানভীর একজনকে মেনশন করেছে। ঠিক আছে। হ্যাঁ, লাস্ট এডিশন মাস্টার বই 2021 সালে আসছে। তো আমরা আজকে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে আসি। আপনাদেরকে হয়তো বা একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে স্যার নাউনের প্রশ্ন যখন আসে নাউন কত প্রকার, একটু ভালো করে শুনে নেবেন। আমি যদি বলি যে নাউন কত প্রকার এই প্রশ্নটা আসে, তাহলে নাউন 5 প্রকার। আর যদি বলে নাউন প্রধানত কত প্রকার, তখন নাউন 2 প্রকার। 5 প্রকার। আমি এটুকু একটাকে একটা কাজ করি, এখানে আমি আসব। তার আগে আমি একটু আমাদের যে বোর্ডে একটু চলে যাই, দেখি এখানে আপনাদেরকে একটু আমি প্রকারভেদটা ক্লিয়ার করে নিয়ে আসি। আচ্ছা, প্রথমে এখানে আসবে স্যার এরকম করে যে নাউন যখন বলবে নাউন প্রধানত, হ্যাঁ, নাউন প্রধানত 2 প্রকার। ওকে, এই যে প্রধানত 2 প্রকার বললাম, এই প্রধানত 2 প্রকারের মধ্যে একটা পাবো হচ্ছে স্যার, একটা পাবো হচ্ছে কনক্রিট, কনক্রিট। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমি প্রথম ক্লাসে একটা প্রশ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কনক্রিট শব্দের বিপরীত শব্দ কি ছিল? অ্যাবস্ট্রাক্ট, এটা। আচ্ছা, এরপরে যদি বলে স্যার যে শুধুমাত্র নাউন কত প্রকার, দেখেন, যদি বলে শুধু নাউন কত প্রকার, এই প্রশ্নটা যদি হয়, তখন আমরা কি করব? তখন আমরা এটাকে আবার নিয়ে যাব 5 প্রকারে। যদি শুধু নাউন কত প্রকার বলে, তখন 5 প্রকার। আর এই 5 প্রকারের মধ্যে আমাদের তখন একটা একটা করে ছিল যে স্যার এখানে প্রপার নাউন, এরপরে ছিল কমন নাউন, কালেকটিভ, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট।
তাহলে প্রধানত বললে দুই প্রকার, মেইনলি বললে দুই প্রকার, এবং যদি প্রধানত কথাটা না থাকে, শুধু নাউন কত প্রকার লেখা থাকে, তখন কত হবে? 5 প্রকার। আচ্ছা, এরপরে যদি আসেন, দেখেন এখন একটা বিষয় ক্লিয়ার হইলেন যে নাউন প্রধানত দুই প্রকার। এর মধ্যে নাউন যদি বলে প্রধানত কত প্রকার, তখন দুই প্রকার, আর যদি বলে নাউন কত প্রকার, তাহলে 5 প্রকার। এর মধ্যে এই যে চারটা ছিল, দেখেন এই চারটাই মূলত হচ্ছে আমাদের কনক্রিট নাউন। ওকে, এই চারটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি প্রশ্ন করে কনক্রিট নাউন কত প্রকার, যার অস্তিত্ব আছে, এই চারটাকে বলে কনক্রিট নাউন। আর যখন আসবে কথা যে স্যার গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। ওকে, তাহলে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? গণনার ভিত্তিতে দুই প্রকার। আর এটাকে আমরা বলে থাকি নাম্বার 1 কাউন্টেবল এবং নাম্বার 2 আনকাউন্টেবল। আজকে আমরা এই পার্টটাই কাজ করব। ওকে, এর মধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, কাউন্টেবল নাউন কিন্তু আবার 3 প্রকার। ওকে, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে 2 প্রকার। এই যে এখানে এই যে উপরে যে তিনটাকে দেখতেছেন, এইটা এটা এটা, এগুলো হচ্ছে কাউন্টেবল, আর নিচের দুইটা, এই দুইটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, নিচের দুইটা। তো তারপরে আমরা এগুলার ইনশাল্লাহ মানে বেশ সব কিছু দেখবো। ফার্স্ট ক্লাসটা করে নিলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। আপনারা যারা পেইড ব্যাচের আছেন অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে নেবেন। আমরা এবার চলে যাই আমাদের আনকাউন্টেবল নাউনের অংশে। এই যে বইতে মাস্টার বইয়ের পেজ নাম্বার 16 বলছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউন লেখাই আছে যে সকল নাউন গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না, সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে কিছু আনকাউন্টেবল নাউন, এটা একটু যদি আমরা একটু কিছু আনকাউন্টেবল নাউন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু দেখবেন। তাহলে কিছু আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এদের প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনের এমনিতেও প্লুরাল হয় না। আচ্ছা, যেমন ধরেন এডুকেশন, এটা আজীবন এডুকেশন, নলেজ, স্লিপ, হেলথ। এই যে এডুকেশন, নলেজ, এগুলো আমরা জানি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ দেখা যায় না। আচ্ছা, এখন একটা বিষয় নিচে আছে খেয়াল করার, এই অংশটা আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্যার ম্যাস নাউন বলে একটা কথা। দেখেন বলছে আনকাউন্টেবল নাউনকে ম্যাস নাউনও বলা হয়, যেমন হ্যাপিনেস, চায়না, যেটাকে আসলে চীনামাটি বলে, ইত্যাদি। যে নাউনগুলো সাধারণত আনকাউন্টেবল কিন্তু ভিন্ন প্রকারের বা এককের বোঝাতে এদের প্লুরাল করা যায়, এদের পূর্বে এ বা এন বসানো যায়, এরকম বিভিন্ন কথা বলছে। এখন আমরা এখান থেকে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের অপর নাম। আনকাউন্টেবল নাউনের অপর নাম হচ্ছে ম্যাস নাউন। তাহলে একটু এই বিষয়টা লিখে নেবেন, সেটা হচ্ছে এরকম যে আনকাউন্টেবল ইকুয়াল টু ম্যাস। ওকে, মানে আনকাউন্টেবল নাউনের অপর নাম কি স্যার? ম্যাস নাউন। পরীক্ষাতে এই অংশটা আসতে পারে। আনকাউন্টেবল নাউনের বিপরীত সিনোনিম যদি বলি তাহলে হচ্ছে ম্যাস নাউন। আচ্ছা, এবার একটা প্রশ্ন নিচের দিকে একটু খেয়াল করেন, 141 নাম্বার প্রশ্ন বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। এই প্রশ্নটা অনেকবার আসছে। আচ্ছা, প্রথমে আগে বলি স্যার মানি নিয়ে আমরা অনেকে মনে করি স্যার মানি মানে টাকা, টাকা তো গণনা করা যায়, তাহলে আনকাউন্টেবল কেন হইলো? বলছে মানি কোন নাউন সেই অংশটা আমাদের দেখেন দেওয়া আছে, উত্তর আনকাউন্টেবল নাউন। এবার বলি মানি শব্দের অর্থ সম্পদ। মানি শব্দের অর্থ কি? সম্পদ। অর্থাৎ মানি মানে টাকা, ধারণাটা ভুল। হ্যাঁ, সম্পদের একটা ইউনিট হচ্ছে টাকা। যেমন মানি মানে ডলার, মানি মানে টাকা, মানি মানে আপনার গোল্ডের অর্নামেন্ট থাকতে পারে। আপনার সবচেয়ে বড় মানি হচ্ছে আপনার সুনাম, সম্মান, এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ। তাহলে ইউর রেপুটেশন ইজ ওয়ান কাইন্ড অফ মানি। ইউর ল্যান্ড, আপনার জমি থাকতে পারে, এটা আপনার মানি। আপনার গোল্ড থাকতে পারে, এটা মানি। এগুলো গণনা করা যায় না। হ্যাঁ, তাহলে মানি এটা আনকাউন্টেবল নাউন। অবশ্যই এটা মাথায় রাখবেন। অবশ্যই আবার বলতেছি মানি আনকাউন্টেবল। প্রয়োজনে এখনই বারবার কমেন্ট করে লিখে ফেলেন এভাবে করে যে মানি আনকাউন্টেবল। ওকে, মানি আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের অপর নাম কি? ম্যাস নাউন। এটাও থাকতে পারে, কারণ এই জায়গায় সিনোনিম আকারে চলে আসতে পারে। ওকে, তাহলে মানি আনকাউন্টেবল নাউন। যেমন এখানে লেখা আছে দেখেন, মানি অর্থ বাংলায় টাকা বলা হয়, তাই অনেকে ভাবেন টাকা, কিন্তু বাংলা ভাষী ছাড়া অন্যরা টাকা বলে না। প্রকৃতপক্ষে মানি অর্থ কি? কাউন্টেবল নাউন হচ্ছে কয়েন। হ্যাঁ, কয়েন কাউন্টেবল, নোট কাউন্টেবল,
ডলার কাউন্টেবল, বাট মানি মানে সম্পদ, মনে থাকবে। এই যে এখানে অর্থ লিখছে, ওই অর্থ মানেই সম্পদ, ওকে। আচ্ছা, এবার আমরা নিচে থেকে কিছু প্রশ্ন দেখে আসবো আনকাউন্টেবল নাউনের। গুড, মানি আনকাউন্টেবল নাউন, এভাবে করে একটু করে রাখবেন। অনেক লাভ রিয়াক্ট আসতেছে, তার মানে আপনারা ক্লাসে মনোযোগী আছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটু আমরা দেখি এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে দেখেন প্রশ্নটা 142 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন সেটা জানতে চেয়েছে। পেন মানে কলম, কলম থেকে কলম গুলো বলা যায়। আমি সহজে বলছিলাম যার সাথে গুলো বলা যাবে, গুলো প্লুরাল করা যাবে, সেগুলাই হচ্ছে কাউন্টেবল। তাহলে পেন মানে কলম, আমার হাতে একটা কলম দুইটা তিনটা থাকতে পারে। শার্ট, আমার গায়ে একটা আছে আপনার গায়ে একটা আছে। বই, আমার হাতে একটা থাকতে পারে আপনার একটা থাকতে পারে। বাট ফুড, আপনার হাতে একটা আমার হাতে একটা এরকম না, আপনার হাতে একটা ফুডের প্যাকেট থাকতে পারে, কারণ ফুড বিভিন্ন প্রকার হইতে পারে। ফুড মানে খাদ্য। এখন ধরেন কেউ যদি ভাত খায়, রাইস, এটাও ফুড। কেউ যদি মাংস খায়, এটাও ফুড, বাট এগুলো কাউন্টেবল না। মাংস, মিট, এগুলো আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাহলে ফুড এটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন, ওকে। এই তো 142 নাম্বার ডি, গুড। এই তো এরপরে আমার সাথে এভাবে আপনারা উত্তর করতে থাকেন। নেক্সট কোশ্চেন 143 বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান। দেখেন ফান মানে মজা। স্যার মজা জিনিসটা কখনো দেখা যায় না, এটা অনুভব করার বিষয়। যাহা দেখা যায় না তাহা গণনা করবেন কিভাবে? অনেকে আছে দেখবেন চুপচাপ মন খারাপ করে কান্না করতেছে, ওইটাই তার কাছে মজা লাগে। বাচ্চারা আছে না কান্না কান্না করে কিছু বাচ্চা, ওইটাই তার মজা লাগে। আবার অনেকে হাসি খুশি আছে বাট তার ভিতরে আনন্দ নাই, দেখে জাস্ট লোক দেখানো হাসি খুশি। তাহলে এক্ষেত্রে আমাদের এই জায়গায় যে শব্দটা ফান, এটা একটা আনকাউন্টেবল নাউন, ওকে। 44 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন। তাহলে নিচের কোনটি আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে? আচ্ছা, তার মধ্যে রাইস, এই যে রাইস কিন্তু আনকাউন্টেবল নাউন। দেখেন রাইস মানে খাবার। আসলে অনেকে বলতে পারেন যে স্যার রাইস তো গণনা করা যায়। আপনি চাউল বা ভাত আপনি চাইলে একটা দুইটা তিনটা চারটা করে গণনা দিতে পারবেন না, কিন্তু কথা আছে এখানে। কথা হচ্ছে আনকাউন্টেবল নাউন ওইগুলাই যেগুলা গণনা করা গেলেও আমরা গণনা করে বিনিময় করি না। যেমন ধরেন আপনি যখন কিনতে যাবেন, কেউ আপনাকে কখনো গুনে গুনে চাল বিক্রি করবে না, পরিমাপ আকারে বিক্রি করবে। আপনি দেখবেন অনেক সময় ভিক্ষুক এসে বলতেছে আম্মা যান আমারে 4টা ভাত দেন, আপনি কিন্তু গুনা গুনা 4টা দিবেন না, তার একটা পরিমাণে দিবেন। তাহলে রাইস যেটা, এটা আমাদের আনকাউন্টেবল নাউন। এটা খুব ভালো করে মাথায় রেখেন, কনফিউশন তৈরি হইতে পারে, ঠিক আছে। রাইস কোন নাউন? আনকাউন্টেবল নাউন। যেমন স্টার মানে তারা, এটা সম্পূর্ণ আলাদা। ফিল্ড মানে মাঠ, ফো মানে শত্রু, এগুলো গণনা করা যায় সব। হ্যাঁ, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমার একটু কমেন্ট করে ক্লিয়ার লিখবেন, অথবা রিয়াক্ট দেন, তাতেও আমি বুঝতে পারবো, সমস্যা নেই। এবং যারা বলছি যদি আপনার পরিচিত কেউ থাকে অবশ্যই মেনশন দিয়ে দিতে পারেন এবং ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এটা ছিল আমাদের পেজ নাম্বার 16। এই পেজটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলে ফেলেন, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, স্টার কাউন্টেবল নাউন মনে রাখবেন। স্টার কাউন্টেবল এবং কমন নাউন। দেখেন স্টার হচ্ছে আকাশের তারা, তারা আপনি গুনতে পারবেন একটা দুইটা তিনটা করে এভাবে করে। হ্যাঁ, তবে স্টারের মধ্যে সান, সানও একটা স্টার, বাট সান প্রপার নাউন, ওকে। যদিও এটা গণনা করে একটা সূর্য বলতে পারেন, বাট এটা প্রপার নাউন। আর স্টার কমন নাউন, কারণ সূর্য আকাশে একটাই আছে, স্টার মানে তারা অনেকগুলো আছে, ওকে। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে যাব, পেজ নাম্বার 16 এর পরে। পেজ নাম্বার 17। আজকে ক্যামেরা সোজা আছে না? ওই দিন অনেকে বলছিল যে স্যার ক্যামেরা সোজা হয় নাই, অনেক সময় আজকে সোজা আছে না? আচ্ছা, তো এবার যদি আমরা দেখি, এখানে বলছে দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন। আচ্ছা, স্টোন যেটা আছে পাথর। দেখেন পাথর আনকাউন্টেবল নাউন, এটা গণনা করা যায় না। বাট যদি বলে পাথরের টুকরো মানে পিস অফ স্টোন, পিস অফ স্টোন, তখন এটা কাউন্টেবল নাউন, ওকে। তাহলে পাথর গণনা করা যায় না, ঠিক যেভাবে সয়েল মানে মাটি গণনা করা যায় না, স্যান্ড মানে বালু গণনা করা যায় না,
এগুলো আনকাউন্টেবল নাউন। 46 এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আনকাউন্টেবল নাউন, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন নয়। তার মানে আনকাউন্টেবল নয় মানে কাউন্টেবল, আর কাউন্টেবল মানে গণনা করা যাবে একমাত্র স্টুডেন্টস। দেখেন যেমন সিনারি মানে দৃশ্য, আপনি চোখ দিয়ে যা দেখেন এটা গণনা না করা যায় না। ওয়ার্ক মানে কাজ, এটা গণনা করা যাবে না। লোক বলে না আমি কাজ করেছি, তো কাজ কখনো আপনি দেখাইতে পারবেন না যে একটা দুইটা তিনটা চারটা। হ্যাঁ, কাজের পরিমাণ বা অনেক ক্ষেত্রে ক্ষেত্র বা ইউনিট দেখাইতে পারি যে এই সেক্টরের কাজ শেষ, এভাবে। লাগেজ, লাগেজ মানে আসবাবপত্র বা প্রসাধনী, সরি, এটাকে বলা হয়। তো এগুলাও গণনা করা যাবে না, শুধুমাত্র স্টুডেন্ট এটা গণনাযোগ্য। অবশ্যই এটা একটু লিখে নিন আলাদা করে যে লাগেজ যেটা দেওয়া আছে লাগেজ আনকাউন্টেবল। ওকে, অনেক সময় এটা ভুল হইতে পারে আপনাদের যে লাগেজ আনকাউন্টেবল নাউন। নজরুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, আপনারা কেমন আছেন? এখন যারা যারা কমেন্ট করবে তাদের নামটাও একটু একটু পড়বো, সমস্যা নাই। অনেকে বলে যে স্যার আমার নাম পড়ে না একদমই। ওকে ফাইন, পড়ি আমরা একটু একটু করে সবার নামটাই। তাহলে স্টুডেন্ট আমাদের কাউন্টেবল নাউন আসছে 147। আই প্রিফার চিকেন টু বিফ। দেখেন হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। দেখেন বিফ মাংস, আপনি তো বুঝেন অবশ্যই। তাহলে এই যে বিফ খিচুড়ি আমরা অনেক সময় বলি না, তো যখন বিফের কথা বলছে তাহলে এই বিফ যেটা এটা আমাদের আনকাউন্টেবল নাউন। চিকেনও কিন্তু আনকাউন্টেবল নাউন, হ্যাঁ। তবে চিকেন মানে দুইটা অর্থ, যখন চিকেন মানে মুরগি তখন কাউন্টেবল, আর যখন চিকেন মানে মুরগির মাংস তখন আনকাউন্টেবল। সেন্টেন্স দেখেন, আমি যদি এরকম বলি চিকেন, ধরেন এইভাবে, এ চিকেন ইজ রানিং। এই যে যখন দেখেন আমি লিখছি এ চিকেন মানে একটা, এই যে এটা কাউন্টেবল, কারণ এই চিকেন মানে মুরগি। ওকে, এই চিকেন মানে কি স্যার? মুরগি। আর যখন বলবো আই টুক রাইস উইথ চিকেন, যখন এটা বলবে এই চিকেনটা আনকাউন্টেবল, কারণ এটার মানে মুরগির মাংস। আপনি পুরা মুরগি গালের মধ্যে ঢুকাই দেন নাই খাওয়ার সময়, আপনি কি করছেন? মুরগির মাংসটা খাইছেন। ঠিক এখানে ফিশের ব্যাপারটাও সেম হইতো, যদি এরকম ফিশ থাকতো এ ফিশ ইজ রানিং, তখন ফিশ কাউন্টেবল বা কমন নাউন। আর যদি বলতো আই টুক রাইস উইথ ফিশ, মানে আমি মাছ দিয়ে ভাত খাইছি, আলটিমেটলি আপনি মাছের মাংস দিয়ে খাইছেন, কাঁটাগুলা বেছে ফেলে দিছেন। তাহলে এই সব ক্ষেত্রে এই জায়গায় যখন মাংস বোঝায় বা খাদ্য বোঝায় তখন আনকাউন্টেবল, আর যখন খাদ্য না বুঝাবে, যখন জীবিত থাকবে তখন কাউন্টেবল নাউন। ওকে, একটু মাথায় রাখেন তাহলে সহজ হবে, বুঝতে পারছেন? 113 জন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। মাহবুবুল ইসলাম বলছে নাইস ক্লাস স্যার, থ্যাংক ইউ। তারিন আনকাউন্টেবল উত্তর করছে, জায়ান আহমেদ উত্তর করছে, এমডি কাউসার হোসাইন উত্তর করছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের হয়ে থাকে আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখব, যেটা হচ্ছে 148। বলছে অ্যাডভার্টাইজিং ইজ ড্যাশ। দেখেন অ্যাডভার্টাইজিং যেটা বিজ্ঞাপন, বিজ্ঞাপনের বিভিন্ন ইউনিট বা মাধ্যম থাকে, সেগুলা কাউন্টেবল নাউন। বাট বিজ্ঞাপন যেটা অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্ট বলে অনেক সময়, এটা আনকাউন্টেবল নাউন। ওকে, এখানে লিখছে নন কাউন্টেবল, নন কাউন্টেবল। ওকে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যাডভার্টাইজিং এটা আনকাউন্টেবল নাউন। অবশ্যই একটু নিয়ে নিতে পারেন যে অ্যাডভার্টাইজিং কোন নাউন, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমার তো মনে হয় না যে এভাবে পড়লে আর বাকি থাকার কথা কোনো কিছু। হ্যাঁ, আর এভাবে যদি আপনি সবগুলা ক্লাস শেষ করতে পারেন আশা করি সমস্যাটা হওয়ার কথা না। ওকে, এগুলো সব অ্যাডমিশনে আসছে, দেখেন এখানে লেখা আছে পাশে স্যার, আপনারা যারা দেখতেছেন এই দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে যে আর ইউ, আবার এখানে আসছে গণযোগাযোগ সাংবাদিকতা, দেখেন এখানে পিইউএসটি, কে ইউ কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আসছে, কে ইউতে আসছে, এগুলো সবই অ্যাডমিশনে আসছে বেশি, বুঝতে পারছেন? আহসানুল হক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? সবাই জিজ্ঞাসা করছি কিন্তু কেমন আছেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশটা দেখি। এখানে আমাদের কিছু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন করার উপায়টা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যে আমরা কিভাবে কিছু নাউনকে আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে রূপান্তর করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমাদের এই চার্টটা আপনি একটু নিয়ে নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই চার্টটার।
এখানে বলছে অ্যাকোমোডেশন, দেখেন অ্যাকোমোডেশন, এখানে বলছে এ প্লেস টু লিভ মানে বসবাসযোগ্য জায়গা। তাহলে এই যে অ্যাকোমোডেশন এটা আনকাউন্টেবল। আর যখন এরকম দেখবেন আর্টিকেল আছে যখন কোনো কিছুর পূর্বে, তখন এটা কাউন্টেবল হয়ে যাবে। এটা সোজা, আমি এই জন্য দাগ দিছি। যেমন মানি এটা আনকাউন্টেবল, বাট যখন মানির জায়গায় বলছে এ নোট, এ কয়েন, এ সাম, এ ডলার, এ ইউরো, এ টাকা, এই যে এখানে লেখা আছে, অর্থাৎ এর রুপি যাই থাকুক, এ দিয়ে যখন আছে মানে এটা কাউন্টেবলে চলে গেছে। এ পাশেও সেম জিনিস, যেমন এ এন, এ এন এগুলা যখন যুক্ত হয় তখন এগুলা আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, আমরা যেটা করতেছি এটা ওভারঅল ইংলিশের প্রিপারেশন, এর উপরে এটা সর্বোচ্চ প্রিপারেশন ইংলিশের, এর বেশি আর কোনো প্রিপারেশন নেই। ওকে, আমরা যেটা করতেছি এর বেশি আর কোনো প্রিপারেশন নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা একটু আপনারা চারটা নিজেরা দেখে নেবেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার একটু নিচে প্রশ্ন দেখেন, বলছে 149, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। দেখেন এ লেখা আছে, আমরা জানি যখন বলছে আমাদের দেশে একটা কি খুঁজে পাওয়া খুব কষ্টদায়ক, চাকরি নাকি কাজ। কাজের অভাব নাই, বাট মানুষ করতে চায় না। কাজ কিন্তু অনেক আছে, চা বিক্রি করাটাও কাজ, ভ্যান চালানো, রিক্সা চালানোটাও একটা কাজ, কৃষিকাজও একটা কাজ। কাজের অভাব নেই আমাদের দেশে, আছে কোনটা, চাকুরির অভাব। মানে আপনি কর্মী হবেন না, আপনি চাকর হবেন। তো এই চাকরির জন্য আমাদের এখানে সেটা জব, যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট। বর্তমানে আমাদের দেশে চাকরি খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। আচ্ছা, এর পরবর্তী যদি আসে, এটা শূন্যস্থান আকারে আসছে প্রশ্ন। এরপরে সিঙ্গুলার প্লুরাল আপনারা একটু দেখে নেন, দেখেন এখানে লেখা আছে সবগুলা এ। এ মানে একটা, তার বিপরীত 2, 3, 4, 5 হইতে পারে, যেমন 2 পিসেস। এ বললে পিস, 2 থাকলে পিসেস, এটা তো সবাই আগে থেকেই জানেন। এই চারটা একটু নিয়ে নিতে পারেন, সমস্যা নাই, এই চারটা একটু নিয়ে নেন। হ্যাঁ, আর এখানে একটা প্রশ্ন আছে 150, আই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, মানে আমার পোশাক ধোয়ার জন্য একটা সাবানের টুকরো দরকার। আর এক টুকরাকে বলে এ পিস অফ ড্যাশ, যার টুকরা প্রয়োজন হবে। তাহলে এ পিস অফ সোপ, অর্থাৎ এক টুকরা সাবান, এটাকে এ পিস অফ সোপ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই পেজ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। মরিয়াম ইসলাম, আশা করি আপনার উত্তরটা পেয়েছেন, আমি তখন দিয়েছি। তানভীন ইসলাম শিফা উত্তর করছে, ঐশী দাস অথই বলছে ভালো। তারিন প্রধান আনকাউন্টেবল নাউন। রিমা আক্তার কানিস ফাতেমাকে সে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আপনারা একটু আমাকে জানান। আমরা পরবর্তী পেজে চলে যাব, কারণ পরবর্তীতে প্র্যাকটিস বেশি। নাউনের আজকে লাস্ট ক্লাস হবে, এর পরবর্তীতে আমরা যেটা করব অন্য টপিকে চলে যাব। রেকর্ড ক্লাস কোথায় পাচ্ছি না তো, আমাদের যেটা পেইড ব্যাচ, ব্যাচ 21 এর পেইড ব্যাচে আছে, এবং যেটা 20 ব্যাচ সেটা দেখবেন ফিচার অপশনে আছে। কেউ কি আছেন 20 ব্যাচের, 20তম ব্যাচে, তাহলে একটু তারা হেল্প করেন যে রেকর্ড ক্লাস আছে কি নাই। ওকে, 20 ব্যাচে রেকর্ড ক্লাস আছে, ফিচার অপশনে সিরিয়াল দেওয়া। আর 21তম ব্যাচ নতুন শুরু হয়েছে, যেখানে 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাসই আছে লাইভ। ওকে, স্পেসিফিক ভাবে বলতে হবে আজাদ হোসাইন যে স্যার কোনটা। ওকে, যেটা আপনার প্রয়োজন ঠিক সেটা বলবেন যে স্যার এইটা আর একবার বুঝান। ওকে, আচ্ছা এরপরে আমরা আসি 18 নাম্বার পেজ। এখানে আমাদেরকে কি বলা হয়েছে দেখেন, আচ্ছা দেখেন এখানে বলছে কি যে স্যার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। আমি একটু আগে বলছি যখন আপনি কোনো কিছুকে এক টুকরা বলতে চান, যেটা এরকম 4 কর্নারের আসে, বুঝছেন, এরকম 4 কর্নার স্কোয়ার শেপের যেটা আসে, সেটাকে আপনি করার সময় আপনি কি করতে পারেন, এ পিস অফ অথবা এ বার অফ, এটা করবেন। এই জন্য দেখবেন গোল্ড যখন আসে না এরকম স্বর্ণ, স্বর্ণের বার বলে এটাকে, এ পিস অফ গোল্ড বার বলে। হ্যাঁ, তাহলে সাবান যেটা, এটাকে আমরা সাধারণত বার বা পিস বলতে পারি। আচ্ছা এবার এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি একটু আগেই বলছি এখানে সোপের কথা বলছে, তো যখনই এ কথা লেখা থাকবে তখন আর সোপের সাথে এস দেওয়া যাবে না। ওকে, তো বলছে হি বট সাম সোপস ইয়েস্টারডে, সাবানের সাথে এরকম এস দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে সে অবশ্যই এ পিসের জায়গায় যদি 2 পিসেস বলতে পারতো, বাট সোপ কখনো প্লুরাল হবে না। ওকে, যদি এগুলাকে আপনি প্লুরাল করতে চান, যেমন ধরেন এ পিস অফ সোপ,
আমি এটাকে যদি বলি যে পিস অফ সোপ হচ্ছে এক টুকরা সাবান, মানে এক পিস সাবান। যদি বলে কেউ 2 পিস সাবান, তাহলে বলতে হবে 2 পিসেস অফ সোপ। এক্ষেত্রেও কিন্তু যে সোপটা বললাম এটা সিঙ্গুলারই থাকবে, যেটা প্লুরাল হবে না কখনোই। যেখানে প্লুরাল লিখছে মানে এটা ভুল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এ বলছে শুধু এ সোপ, একটা সাবান কিনেছে, এটাকে আমরা দিতে পারবো না, আমাদের লাগবে এ পিস। এই যে এখানে এ সোপ দেওয়া আছে, মানে এটা হবে না। হ্যাঁ, এইখানে এ পিস অফ সোপ অথবা এ বার অফ সোপ দেওয়া আছে, তাহলে এটা উত্তর। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। মিন্টু বলছে স্যার একটু লেট হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। মাহবুবুল হাসান স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছে না কেন? কেন স্যার, এমনটা তো হওয়ার কথা না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্ক দিয়েছি আজকে। 152 নম্বরে কি বি? মেহেদি হাসান বলছে হ্যাঁ ভাই। আচ্ছা, এরপরে আসি স্যার 152 নম্বর, যেহেতু আপনারা বলেই ফেলছেন, বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন আমি একটু আগেই বলছি যে টুর সাথে আপনি কি করতে পারবেন, প্লুরাল করতে পারবেন। তো বলছে আই শ্যাল বাই 2 ব্রেডস, আমি 2টা রুটি কিনতে পারবো। তো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স যেহেতু বলছে, এখন দেখেন ব্রেডের কথা, তাহলে ব্রেড মানে রুটি, আপনার এই জায়গায় পিস লাগবে। তাহলে পিচ, এইগুলো আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তাহলে এগুলাকে আপনার কাউন্টেবল করার উপায় কি? এ পিস অথবা এ বার অফ, এরকম আসবে। তো এখানে টু সরাসরি বলেছে, টু সরাসরি বলছে, শুধু এই একটার মধ্যে আছে 2 পিসেস অফ ব্রেড, আর কোথাও নাই, সুতরাং এটা উত্তর। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? লিসা সাথী বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাদের এক্সাম কি টপিক ভিত্তিক হবে? হ্যাঁ। তারপর স্যার আমি ইংলিশে খুবই দুর্বল, আমি কি মাস্টার বইতে কমপ্লিট করতে পারবো? ইনশাল্লাহ, আশা করি পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সোপের সাথে এস হয় না, এটাই আগেই বলছি, এগুলো আনকাউন্টেবল। সোপ, ব্রেড, এগুলোর সাথে আপনি আনকাউন্টেবল, এগুলোর সাথে এস যুক্ত করতে পারবেন না। যেমন বোতল, পানির বোতল আছে না স্যার, তাহলে পানির বোতল যেটা, তো আপনি যখন এগুলা সোপ আসবেন, এগুলাকে কখনো আনকাউন্টেবল যেহেতু প্লুরাল করতে পারবেন না, বাট তার আগে পিসেস এর সাথে করতে পারবেন। কারণ সাবান কখনো একটা সাবান না, বলতে হবে এক টুকরা সাবান, 2 টুকরা সাবান। মানে সাবানটা এরকম বিশাল আকার ছিল, আপনার জন্য কাইটে কাইটে বেটারা এতটুকু করছে। এই যে কাইটে কাইটে যেগুলো বিক্রি করে, ব্রেড যেমন কেটে কেটে বিক্রি করে, এগুলাকে কখনো আপনি প্লুরাল করতে পারবেন না, তার আগে পিস বা বার লাগায় তারপরে করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন আদিত্য? আনকাউন্টেবল নাউনের সাথে আপনি কখনো প্লুরাল করতে পারবেন না। আচ্ছা, এখানে এবার একটু কথা বলছে, সেটা হচ্ছে স্যার ডিটারমিনার যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউনকে শনাক্ত করে, সেইগুলোকে আমরা ডিটারমিনার বলি, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন কথা লিখছে। যাই হোক, নিচে বলছে ডিটারমিনার গুলো সাধারণত নাউন ফ্রেজের শুরুতে বসে, কিন্তু ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভ নয়। আচ্ছা, এবার বলছে ট্রেডিশনাল ইংলিশ গ্রামারে আর্টিকেল, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এরপরে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তারপরে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ ইত্যাদি ইত্যাদি লিখছে। এগুলা লিমিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এগুলাকে ডিটারমিনারও বলা হয়। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে এত কাহিনীর দরকার নাই, আমি জাস্ট শর্ট ভাবে যদি চিন্তা করি, এগুলা সব ডিটারমিনার, একটা লিস্ট নিয়ে নিতে পারেন। তো আপনাদেরকে আসলে আমি জাস্ট বোঝানোর জন্য কথাটা লিখতেছি। ডিটারমিনার শব্দের অর্থটার মধ্যে আপনার পেয়ে যাবেন আসলে কাকে ডিটারমিনার বলে। ডিটারমিনার শব্দের অর্থ নির্দিষ্ট করক, অর্থাৎ যা কিছু নাউনকে নির্দিষ্ট করে তাকেই ডিটারমিনার বলবেন। এখন ধরেন কেউ যদি বলে আই হ্যাভ ফ্রেন্ড, আপনার বন্ধু আছে, এটা নির্দিষ্ট না। হ্যাঁ, এবার যখন আপনি লিখে দিবেন আই হ্যাভ টু, সাথে এস দিয়ে দিলেন, তাহলে বন্ধুর সংখ্যাকে বুঝাইলো, এটা নির্দিষ্ট হয়ে গেছে, এটা ডিটারমিনার। আবার ধরেন কেউ যদি বলে দিস ইজ পেন, এটা কলম, এটা নির্দিষ্ট না, বাট কেউ যখন বলবে দিস ইজ মাই পেন, মাই মানে কি আমার, নির্দিষ্ট করে দিলাম, তাহলে এটাও একটা ডিটারমিনার। আবার ধরেন কেউ যদি বলে এরকম দিস ইজ হাউস, মানে এটা বাড়ি। এবার ধরেন এখানে দিয়ে দিছে করিমস, তাহলে করিমের বাড়ি, এটা ডিটারমিনার। তাহলে করিম একটা নাউন, প্রপার নাউন, সেও ডিটারমিনার হইতে পারে। মাই, এটা পার্সোনাল প্রোনাউন থেকে আসছে, এটাও ডিটারমিনার হতে পারে। আবার এখানে টু একটা সংখ্যা, নাউন বা প্রোনাউনের দোষগুণ সংখ্যা বুঝাইলে সেগুলাকে অ্যাডজেক্টিভ বলি আমরা, এগুলাকেও ডিটারমিনার বলে। দোকানে গিয়ে যখন বলবেন গিভ মি এ পেন, আমাকে একটি কলম দেন, এটা নির্দিষ্ট করে একটা চাইছেন, এটাও তখন ডিটারমিনার।
কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝাইলে তার পূর্বে দা বসে, পিচ্চিকাল থেকে পড়ছেন, তাহলে নির্দিষ্ট করলে তো ডিটারমিনার, এটা তো আছেই জানা আগে থেকে স্যার। ঠিক আছে, রুলস গুলা কমন আসে, প্রিভিয়াস কোশ্চেনও আসে স্যার, সমস্যা নাই। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার মোর্শেদ, সাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, ও আচ্ছা, 153 নাম্বারটা একটু বুঝে নাই, প্রশ্নটা আমিও খেয়াল করি না, একটু দেখেন এখানে। এখানে বলছে হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর আর অফ কর্ন পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। আচ্ছা, এখানে যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে স্যার, এটা একটা ফ্রেজ, ওকে। আর অফ কর্ন যেটা আছে দেখেন, আর অফ কর্ন হচ্ছে দ্যাট হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর আর অফ কর্ন পার প্লান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। তাহলে হাইব্রিড জাত যেটা, এই জাতে গাছ প্রতি আরো বেশি একটা করে, কর্ন মানে সাধারণত দানা, যেমন বিভিন্ন ফল থাকে না গাছের, এই ফলকে আমরা দানা বলি। তো হাইব্রিড জাত সেটা হচ্ছে পার গাছে একটা করে বেশি দানা থাকে অন্যান্য ভ্যারাইটির চেয়ে, বুঝতে পারছেন, হাইব্রিডে। তাহলে এইখানে এই যে কর্ন যেটা, এই কর্নের সাথে আর অফ কর্ন ব্যবহার করা হবে, ঠিক আছে। এয়ার অফ কর্ন আমরা সবসময় এটার সাথে ব্যবহার করবো, এয়ার অফ কর্ন, অর্থাৎ কোনো কিছু যখন একের অধিক বেশি চলে আসে সেক্ষেত্রে এয়ার অফ কর্ন ব্যবহার করা হয়। এটা ফ্রেজ থেকে নেওয়া, বুঝতে পারছেন। এটাকে জাস্ট এয়ার অফ কর্ন মানে হচ্ছে জাস্ট বলবেন এক টুকরা, ওকে, বা এভাবে যদি বলি একটি। আচ্ছা, এরপরে আমরা যদি আসি পরবর্তীতে, নিচে এখানে ওগুলা দেওয়া আছে ডিটারমিনার গুলা, এই যে অর্ডার অফ ডিটারমিনার, যেমন কোয়ান্টিফায়ার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ নাম্বার, বিভিন্ন অংশ, এবং ডিটারমিনারের আলাদা একটা ক্লাস হবে, তখন ডিটারমিনার গুলো আলো বুঝতে পারবেন, কারণ এটা তো ডিটারমিনারের অংশ না। আচ্ছা, এইখানে জাস্ট একটু খেয়াল করেন, আমি যদি প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই, এটা বিসিএস এ আসা প্রশ্ন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। আপনি দেখেন, কেউ যদি এই দ্যাটটা কেটে দিত তাহলে ব্রিং মি বুক, আমাকে বই এনে দেন, কই বই, নির্দিষ্ট কিছু নাই। বাট যখন বলছি দ্যাট বুক, এই দ্যাট শব্দের অর্থ হচ্ছে ওই, আমি হয়তো কাউকে হাত দিয়ে দেখাই বলতেছি ওই বইটা না দাও আমারে, তাহলে ওইটা নির্দিষ্ট করার কাজ করছে কে, এই দ্যাট। তাহলে এই দ্যাটটা হচ্ছে আমাদের ডিটারমিনার, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরে আসেন 155, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এই যে নো, এগুলাকে বলে নেগেটিভ ডিটারমিনার, ওকে। নেগেটিভ অ্যাডভার্বও বলে অনেক ক্ষেত্রে, যে আমার তোমার জন্য কোনো খবরই নাই, এই নো দিয়ে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো, যে কোনো খবরই নাই। আমি যদি নোটা বাদ দিতাম তাহলে হতো আই হ্যাভ নিউজ ফর ইউ, আমার তোমার জন্য খবর আছে অলরেডি, কিন্তু বলছে কোনো খবরই নাই, ঠিক আছে। তাহলে আই হ্যাভ নো, এই নোর জায়গায় অনেক সময় অ্যানিও ব্যবহার করা হয়, তখন আমার নেগেটিভ সেন্টেন্স হতো যে আই ডোন্ট হ্যাভ অ্যানি নিউজ ফর ইউ, অ্যানিটাও তখন ডিটারমিনারের কাজ করতো, ঠিক আছে। তো স্যার এই পেজটাই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। ক্লাস কি বুঝতে পারতেছেন? যেহেতু রোজা ছিলেন সারাদিন, একটু বোরিং লাগাটাই এখন স্বাভাবিক, ঠিক আছে। বাট ক্লাস বুঝতে পারতেছেন কিনা এই হলো কথা, এত কষ্ট করে রোজা রেখে সারাদিন পর ক্লাস করতে আসছেন, ঠিক আছে। 19 নাম্বার পেজে চলে যাব। আজকে তো এখন পর্যন্ত আমাদের কোনো নেট সমস্যা হয় নাই, তাই না? সাধারণত মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু ফল করে, জ্বালানি যে সমস্যা দেশে দেখা দিচ্ছে আল্লাহ জানে, ইলেকট্রিসিটি যদি আবার সমস্যা করে তাহলে তো ক্লাস নেওয়াটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা সেই বিষয়ে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখেন। তো নেক্সট আমরা দেখি, এই প্রশ্নগুলো আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, 156, 157 এবং 158 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আপনারা একটু উত্তর করে দেওয়ার চেষ্টা করেন, এবং আমি পরবর্তীতে আবার এগুলা ডিটেলস বলবো, ওকে।
ওকে ফাইন। তো 156 নম্বর বলছে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম। মাচ মানে কি বেশি, কতটুকু টাইম নিবে, যেটা কি বেশি সময় নিবে। তাহলে মাচ এটা একটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে শুধু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এগুলা ডিটারমিনারের কাজ করে না। কোয়ালিটি হচ্ছে কোনগুলা, বিউটিফুল, নাইস, মানে যেগুলা দিয়ে কোয়ালিটি বোঝায়, সুন্দর, খারাপ, ভালো, এগুলা। আর বাকি মোটামুটি সব অ্যাডজেক্টিভই ডিটারমিনারের কাজ করে। অ্যাডজেক্টিভের ক্লাসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক্লাস আমাদের রেগুলার সন্ধ্যা 7টায় ক্লাস হচ্ছে রমজান মাসে, এরপরে 9টায় হবে। এবং আপনি যে ভর্তি হয়েছেন আমাদের যে গ্রুপটা আছে 21 ফেসবুকে, সেখানে একটা রুটিন আপলোড দেওয়া আছে প্রতি মাসের, ফুল মাসের, যে কোন দিন ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে। ওকে, আপাতত রমজান মাসে আমাদের 7টায় ক্লাস হবে। আজকে ক্লাস হয়েছে, গত পরশু দিন হয়েছে, তার আগের দিন হয়েছে। যেহেতু মাঝখানে আবার ঈদের বন্ধ পড়বে, তাই আগামীকাল একটা না ক্লাস আছে সম্ভবত। সমস্যা নাই, রিভিশন দিয়ে ফেলবেন। হ্যাঁ, আপনারা একটু উত্তর করতে থাকেন, আপনারা একটু উত্তর করেন। গুড। পূর্ণতা ভৌমিক, তারিন প্রধান। আচ্ছা, তাহলে প্রথমে যেটা ছিল সেটা কি, মাছ, এটা আমাদের ডিটারমিনার। এটা 35তম বিসিএস আসছে, আইইউতে আসছে, এবং বিভিন্ন অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মানে অফিসার হিসাবে আসছে। আচ্ছা, এরপরে বলছে মাই রিডিং রুম ডিসপ্লেজ এ বিউটিফুল পেইন্টিং অফ এস এম সুলতান। তো বলছে কি মাই রিডিং রুম। ওকে, গুড। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা প্রশ্ন দেখছি নির্দিষ্ট করার কাজ করছে কি মাই। মাই মানে আমার, করিমের ছেলে করিমের হইতো। তাহলে এটা আমাদের একটা ডিটারমিনার, যেহেতু এটা পজিটিভ প্রোনাউন থেকে আসছে তাই এদেরকে পজিটিভ ডিটারমিনারও বলে। আবার পজেস মানে কারো নির্দিষ্ট করে নিজের অন্তর্ভুক্ত থাকা। তাহলে পজেস আমরা অনেক সময় বলি যে তুমি এটা ডিজার্ভ করো না, ওইটাকে বলে পজেস করো না। ওকে, তাহলে পজিটিভ ডিটারমিনার হচ্ছে মাই। আচ্ছা, এরপরে বলছে অল, অ্যানাদার, অ্যানি, বোথ, ইচ, আইদার, নেদার ইত্যাদি আরো থাকতে পারে। এই যে যে ওয়ার্ডগুলা দেখতেছেন, যে অল, অ্যানাদার, অ্যানি, বোথ, ইচ, আইদার, এগুলাকে আমরা বলবো জেনারেল ডিটারমিনার। ওকে, জেনারেল ডিটারমিনার। আর ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার যেটা, এটা হচ্ছে এই যেগুলা দিস, তারপরে দ্যাট, দোজ অথবা দিস, এগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। পজিটিভ ডিটারমিনার হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, যেটা প্রোনাউন থেকে আসছে, করিমস, এগুলা। ওকে, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে স্যার এই ডিটারমিনারের এই পার্টটা তো আপনি পড়েন নাই, কারণ এই পার্টটা আছে প্রোনাউনে গিয়ে। হ্যাঁ, তো এর পরবর্তী টপিকে গেলে আবার হবে, কারণ প্রশ্ন আসলে এটা পরবর্তীতে আসা উচিত ছিল, কিন্তু এখানে আসছে কিছু করার নেই, তবু আমি বলে দিলাম। তাহলে এখানে আমাদের এই যে যে ওয়ার্ডগুলো দেখছি, এগুলো হচ্ছে কি জেনারেল ডিটারমিনার, এগুলো মুখস্থ পার্ট অনেকটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে প্রি ডিটারমিনার, যে ওয়ার্ড কোনো ডিটারমিনারের পূর্বে ব্যবহৃত হয় তাকে প্রি ডিটারমিনার বলে। অর্থাৎ যে ওয়ার্ড কোনো ডিটারমিনারের পূর্বে ব্যবহৃত হবে তাকে আমরা কি বলবো, প্রি ডিটারমিনার বলবো। তাহলে ডিটারমিনার যখন আপনি দেখবেন একটা ডিটারমিনার আছে, এখানে ধরেন একটা এ আছে, আবার এর পূর্বে যদি দেখেন এখানে আর একটা ডিটারমিনার বসছে, এখানে ধরেন আরেকটা ডিটারমিনার বসছে, আবার এখানে ধরেন দা আছে একটা ডিটারমিনার, আবার এখানে আরেকটা বসছে, মানে ডিটারমিনারের পূর্বে আবার ডিটারমিনার, তাহলে তার নাম হবে প্রি ডিটারমিনার। আচ্ছা, এখন একটু নিচে প্রশ্নগুলো খেয়াল করেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 159 দেখেন, all the four pen are missing here, all the four is dash। আচ্ছা, খেয়াল করেন আপনার যখন এখানে বলছে যে অল,
আবার দা দা একটা ডিটারমিনার, তারপরে বাবা অল মানে সব নির্দিষ্ট করে দিছে, এটাও আরেকটা ডিটারমিনার। এটা যদি বলতো প্রি ডিটারমিনার। আর এখানে বলছে অল দা ফোর, ফোর মানে সংখ্যা, এটাও আরেকটা ডিটারমিনার। তাহলে সংখ্যা একটা ডিটারমিনার, কারণ এগুলো অ্যাডজেক্টিভ, দা একটা ডিটারমিনার, অল একটা ডিটারমিনার। তাহলে তিনটা মিলেই কি স্যার বলেন তো ডিটারমিনার। এখানে ডিটারমিনার সাথে এজ দেওয়া আছে, তাহলে এই সবগুলা কি স্যার অল দা ফোর ইজ ডিটারমিনার্স। যেহেতু অনেকগুলা তাই এগুলাকে আমরা বলবো ডিটারমিনার্স। ওকে, আচ্ছা এরপরে দেখেন 160 নম্বর প্রশ্ন বলছে কি রিটার্ন দ্য লাইব্রেরি বুকস ইন টাইম। আচ্ছা এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে মোস্ট অফ বয়েজ। আচ্ছা বয়েজ বলা যাবে না নির্দিষ্ট করে, এটা আপনার মুখস্থ ভাষায় চলে আসবে যে মোস্ট অফ দ্য বয়েজ, আমরা এটা বলি মোস্ট অফ দ্য স্টুডেন্ট, মোস্ট অফ দ্য পিপল। তাহলে মোস্ট অফ দ্য বয়েজ এটা আশা করি আগে থেকেই জানা আছে। তাহলে মোস্ট অফ দ্য বয়েজ রিটার্নড দ্য লাইব্রেরি বুকস ইন টাইম। লাইব্রেরির বই বেশিরভাগ ছাত্রছাত্রী সময় মতো ফেরত দিয়ে দেয়। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নটা যদি খেয়াল করেন এখানে 161 বলছে কিপড ইন দ্য ব্যাংক। তাহলে কিপড ইন দ্য ব্যাংক মানে ব্যাংকে টাকা রেখেছিল। এখন দেখেন অল হিজ মানি ওয়্যার কিপড মানে রাখা হয়েছিল দিতে পারেন, অথবা আর কিপড এটাও দিতে পারি। বাট মানি আনকাউন্টেবল নাউন, আমরা একটু আগে পড়েছিলাম যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে এখানে আর বসানো যাবে না, ইজ বসাতে হবে। তাহলে প্রথমে এই দুটো আগে কেটে দেই যে এই দুইটা ভুল আছে, যেহেতু মানি আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল নাউন হলে তারপরে ভার্ব সিঙ্গুলার বসে। আচ্ছা এবার বলছে হিজ অল মানি, এটা হবে না, অল হিজ মানি হবে, এটা আমাদের আগে থেকেই জানা আছে। অল একটা ডিটারমিনার, হিজ আর একটা ডিটারমিনার, তাহলে ডাবল ডিটারমিনার বসছে এখানে, আর এটা হচ্ছে আমাদের কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমরা দেখি 61 পরে ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের সাথে কি কি ডিটারমিনার বসতে পারে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই নাউনগুলা মানে এই ডিটারমিনারগুলা কাউন্টেবলের পরে বসতে পারে। যেমন এ মানে একটি, বয় বলতে পারবেন, কিন্তু এ ওয়াটার বলা যাবে না কারণ বয় কাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল নাউন। ওকে, তারপরে এন এটা আছে, দা আছে, সাম, অ্যানি। তবে এর মধ্যে কথা আছে স্যার, এই যে দা তারপরে সাম অ্যানি এগুলো আবার কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দুই ধরনের পূর্বেই বসে। হ্যাঁ, আর ডিটারমিনার আনকাউন্টেবল যেটা আবার ফিক্সড কিছু আছে। তো এই পার্টটা একটু মুখস্থ করে নেবেন, এই চারটা মুখস্থ করে নেবেন যে ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে এই ডিটারমিনার গুলা। আরেকটা বলছে ডিটারমিনার উইথ আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এটা। তাহলে এর মধ্যে দেখেন আনকাউন্টেবলের মধ্যে দা আছে, সাম আছে, অ্যানি আছে। কাউন্টেবলের মধ্যেও দা আছে, সাম আছে, অ্যানি আছে। আমি এই জন্য এইগুলো দাগ দিয়ে রাখা, দেখছেন মার্ক করে রাখছি। এটা হয়তো লেখা উচিত ছিল যে এইগুলা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে বসতে পারে, কিন্তু এই যে যেটা এ বা এন শুধু কাউন্টেবলের সাথেই বসতে পারে। ওকে, আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই সামের ব্যবহারটাই দেখেন, আমি সাম ওয়াটার বলতে পারবো যদিও ওয়াটার গণনা করা যায় না, আবার সাম বয়েজ বলতে পারবো যদিও বয়েজ গণনা করা যায়। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই সাম বসতে পারে। তো এখানে যেগুলা দাগ দেওয়া দেখতেছেন এই যে পেন্সিল দিয়ে, এই দাগ দেওয়াগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসবে। ঠিক আছে না, ডিটারমিনারের পরে ভার্ব সিঙ্গুলার বসবে এটা ফ্যাক্ট না। ডিটারমিনারের পরে যে নাউন আছে সেই নাউন অনুসারে হচ্ছে আপনার ভার্ব বসবে। ডিটারমিনারের পরে কখনো ভার্ব বসে না, কারণ ডিটারমিনার কখনোই সাবজেক্ট হতে পারে না। জান্নাতুল ইসলাম তন্নি, বুঝতে পারছেন? আমরা এরপরে নেক্সট পেজে চলে যাব। এটার একটু স্ক্রিনশট নেওয়া হলো তখন নিয়ে নিন, বা পরবর্তীতে লাইভ ক্লাসটা যখন দেখবেন তখন নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, আপনারা একটু উত্তরগুলা করার চেষ্টা করবেন সেম আগের মতো। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে স্টুডেন্টস। তাহলে প্রথমেই দেখি স্যার স্টুডেন্টস এটা কাউন্টেবল। হ্যাঁ, যেহেতু গণনাযোগ্য কাউন্টেবল নাউন এটা, তাহলে আপনাকে স্টুডেন্ট যেহেতু কাউন্টেবল তাহলে এর পূর্বে আমরা এ ব্যবহার করতে পারবো। তবে এখানে যে কথাটা আছে স্যার এ লার্জ নাম্বার, মনে রাখবেন নাম্বার, এই যে নাম্বার কথাটা আছে না, নাম্বার থাকলে কাউন্টেবল,
আর অ্যামাউন্ট যদি থাকে তাহলে এরপরে আনকাউন্টেবল। ওকে, অ্যামাউন্ট মানে পরিমাণ, অ্যামাউন্ট মানে কি পরিমাণ। যেমন এ হিউজ অ্যামাউন্ট অফ মানি বলতে পারবো, বাট এ হিউজ নাম্বার অফ মানি বলা যাবে না। মানি বলবো যখন এই অ্যামাউন্ট থাকবে তখন আনকাউন্টেবল নাউন, আর যখন নাম্বার থাকবে তখন কাউন্টেবল নাউন বসবে। যেহেতু স্টুডেন্টস কাউন্টেবল নাউন, এই জন্য এ লার্জ নাম্বার অফ বসবে। বুঝতে পারছেন আমার কথাটা? সমস্যা নাই স্যার, নামাজের টাইম, আমরা নামাজের মানে আগেই শেষ করব, আমরা 50-এর দিকে শেষ করে ফেলবো, টেনশনের কিচ্ছু নাই। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, বলছে কি দেয়ার আর, এইখানে দেখেন এই যে স্টুডেন্টস কাউন্টেবল নাউন, যেহেতু কাউন্টেবল নাউন তাহলে হিসাবটা হচ্ছে আপনাকে অবশ্যই যেতে হবে যে দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট ইন ক্লাস টুডে, দেন তারপরে কি বলছে দেয়ার ওয়ার ইয়েস্টারডে, তাহলে গতকাল যে স্টুডেন্ট ছিল তার থেকে তুলনামূলক কম স্টুডেন্ট। এখন এখানে আমরা দুইটা জিনিস, প্রথমে হচ্ছে স্যার লেস ব্যবহার করতে পারবো না, লিটলও ব্যবহার করতে পারবো না, কারণ এই দুইটা আনকাউন্টেবলের সাথে যায়। আচ্ছা, এ ফিউ ব্যবহার করা যাবে এবং ফিউয়ার ব্যবহার করা যাবে, দুইটাই ব্যবহার করা যাবে, বাট খেয়াল করতে হবে এইটা কম্পারেটিভ ডিগ্রি। এই যে এখানে দেন আছে দেখেন, দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি, আর ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, হ্যাঁ, আর সুপারলেটিভ ফিউয়েস্ট, এই জন্য এটা কারেক্ট। বুঝতে পারছেন আমার কথাটা? যদি ফিউয়ার কথাটা না থাকতো তখন আমরা এ ফিউটা ব্যবহার করতে পারতাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন মাছ, লিটল, লেস, লেস্ট, এই ডিটারমিনার গুলো শুধু আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এখন বলছে প্রশ্ন উপরে দিয়ে নিচে দিছে রুল, যাই হোক। আচ্ছা, নিচের দিকে যদি দেখি এখানে আছে এইগুলা এ, এন, ওয়ান, অ্যানাদার, ইচ, এভরি, আইদার, নেইদার, ডিটারমিনার গুলা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়। তাহলে এখানে হিসাবটা বরাবর এই দুইটা রুল একটু দেখে নিবেন আপনারা, যেহেতু এখানে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি কি বলছে। আচ্ছা দেখেন এখানে বলছে অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। আচ্ছা, সং প্রথমে আছে স্যার, সং একটা গান, একটা গান মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলারে কখনো দোজ অথবা দিস বসতে পারে না, এগুলো শুধু প্লুরালের সাথে বসে। হ্যাঁ, দিস মানে এইগুলো, দোজ মানে ওইগুলো, তাহলে সিঙ্গুলারের সাথে এই দুইটা বসে না। এবার আসেন দাস মানে এভাবে, আর একটা হচ্ছে দ্যাট। মনে রাখবেন যদি কখনো দেখেন পাস্ট টেন্স হয় তাহলে যে হান্টেড লেখা আছে না, এই জন্য দ্যাট বসবে, আর যদি প্রেজেন্ট হইতো তাহলে আমরা দিস ব্যবহার করতে পারতাম। এই জন্য ন্যারেশনে যেমন ইজ থাকলে ওয়াজ লিখতেন, দিস থাকলে দ্যাট লিখতেন। ওকে, তাহলে এখানে দ্যাট এটা পাস্ট টেন্সে হওয়ার কারণে আমাদের এখানে হান্টেড সাথে মিলে যাবে। তাহলে দ্যাট ইমাজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। ওকে, এটা। এরপরে দেখেন এখানে আছে কিছু আরো, যে বোথ, মেনি, ফিউ, সেভারেল, এগুলা প্লুরালের পূর্বে বসে। ওকে, এগুলা প্লুরালের পূর্বে বসে। এই যে এখানে দেখেন এই দুইটা শব্দ লেখা আছে, দিজ এবং দোজ, যে এখানে দিজ আর দোজ লেখা আছে, এগুলো শুধু প্লুরাল এর পূর্বে বসে। তো এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। এর পরবর্তীতে যদি দেখি আমরা নেক্সট যে প্রশ্নটা আছে এখানে, লাস্ট প্রশ্নটা আজকের ক্লাসের জন্য, আমরা এর পরবর্তীতে প্রোনাউনে চলে যাব। এরপরে সব শুধু এরকম ডিটারমিনারের ব্যবহার কিছু আছে, এটা আপনারা নিজেরা করে নেবেন, যেহেতু এমসিকিউ গুলা, আর এমসিকিউ সলভ করলে তো প্রচুর সময় চলে যাবে এভাবেই। যদি আপনারা সলভ করতে গিয়ে প্রবলেম পান, যেহেতু রুল করে ফেলছেন, তখন আপনারা হচ্ছে আবার এটা কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করবেন যে স্যার এই প্রশ্নটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে বলছে যেটা আমাদের প্রশ্ন, যে 165 নম্বরে বলছে হি ইজ লেজি, সে হচ্ছে হি ইজ লেজি, সে হচ্ছে লেজি বা অলস, হি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক। আচ্ছা, খেয়াল করেন আমি একটু আগে কথাটা সম্ভবত বলেছিলাম যে অ্যানি শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, যে হি নেভার ডাজ এনি ওয়ার্ক, হি নেভার ডাজ নো দেওয়া যাবে না, কারণ নেভার এটার মধ্যে অলরেডি নট প্লাস এভার কথাটা আছে। নট প্লাস এভারকে একেবারে শর্টে বলে নেভার। ওকে, তাহলে অলরেডি নট আছে, আপনি যদি আরেকটা নট দেন তাহলে দুইবার হবে। সাম কথাটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সাম থাকলে ওয়ার্কের সাথে এস দিতে হইতো। নানের মধ্যে অলরেডি নো কথাটা আছে, নো প্লাস ওয়ান, শর্টে বলে নান, তাহলে এখানে হচ্ছে আমরা এটাও ব্যবহার করতে পারবো না, কারণ নো আছে, তাহলে এন এটা ব্যবহার করতে হবে।
মনে রাখবেন অ্যানি শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স এই দুইটাই ব্যবহার করা হয়। তাহলে হি নেভার ডাজ এনি ওয়ার্ক, সে এতই বা খুবই অলস, সে কখনোই কোনো কাজ করে না। তো যাই হোক, এই পর্যন্ত A to Z যতটুকু বুঝিয়েছি ক্লাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। আমরা ক্লাসটি শেষের দিকে যাব এবং আপনাদের পরবর্তী ক্লাস যেটা আমাদের রেগুলার ধারাবাহিকভাবে পেইড ব্যাচে হবে, যেহেতু নামাজের সময় নামাজে চলে যেতে হবে সবাইকে, আমরা নেক্সট ক্লাস করব প্রোনাউন টপিক দিয়ে। ওকে, তো আপনাদের কারো কোনো প্রশ্ন আশা করি নেই, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট করেন যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে ফাইন, ঠিক আছে। আজকে অনেকেই হয়তো বা ফার্স্ট ক্লাস করেছেন, এমনটাও হতে পারে যে আমাদের পেইড ব্যাচে ফার্স্ট ক্লাস করেছেন আজকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর পরবর্তীতে আগামী আপনারা যারা ক্লাস করবেন, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দেখবেন পেইড ব্যাচে একটা রুটিন আপলোড দেওয়া আছে ফুল মাসে। এই মাসে কখন কখন ক্লাস হবে সব কিছু দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে কন্টিনিউ ক্লাস করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের মতো শেষ করব। ও, ক্লাস তো জিজ্ঞাসা করি নাই, অনেকে বলছে। তো ক্লাসটি কেমন লাগলো এটা একটু কমেন্ট করেন। লাস্ট কোশ্চেন আপনাদের কাছে, যেহেতু ছিলেন অনেকেই। আচ্ছা, লিটারেচারের ক্লাস নিব স্যার, সমস্যা নাই, লিটারেচারের ক্লাসও নিব। লিটারেচারের ক্লাসও এই ব্যাচে ফ্রিতে আছে, যে এই ব্যাচে গ্রামার না শুধু লিটারেচারের ক্লাসও আমি নিব এই ব্যাচে, সমস্যা নেই। ওকে, একটু শুরু থেকে আবার দেখে নিবেন। লিমন বলছে ক্লাস করার সময় পাই না কেন স্যার? গ্রুপে পাবেন, আমাদের পেইড ব্যাচের গ্রুপে ক্লাসগুলো আছে। শেষের দিকে শুরু করছেন কি আর করার, শুরু থেকে শুরু করবেন পরবর্তীতে। এরপরে থ্যাংক ইউ যারা মূল্যবান কমেন্টস করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।